প্রিন্সিপাল গোলাম সরোয়ারের সামনে নীরবে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ। সেদিন যে ছেলেটাকে সীমান্ত মেরেছিল তারই সহচরেরা। গোলাম সরোয়ার অনেক কথা শোনালেন নিষ্প্রাণকে। মোটামুটি ভার্সিটির সকল শিক্ষকবৃন্দরা উপস্থিত সেখানে। হট্টগোল সামলাতে এগিয়ে আসে স্মারক, ছেলেদের শান্ত হতে বলে। এক গাদা ছেলে দাঁড়িয়ে আছে গোলাম সরোয়ারের কক্ষের বাইরে। তারা তটস্থ, ব্যগ্র, ব্যস্ত। গোলাম সরোয়ার দারাজ গলায় বললেন, কাজটা তোমার মোটেও ঠিক হয়নি। যে ছেলেটার কানে আঘাত করেছ সে ধীর হয়ে গিয়েছে, আর বাকি একজন আর কখনো তার ঘাড় সোজা করতে পারবে না। নিষ্প্রাণ নির্বিকার চাহনিতে অকপটে বলল, সীমান্তকে আঘাত করে কি ওদের ঠিক হয়েছে? সীমান্ত ভালো আছে? গোলাম সরোয়ার উচ্চ আওয়াজে বলে উঠলেন। চোখে হেসে তার সামনে গিয়ে দাঁড়ালো নিষ্প্রাণ। স্বাভাবিক দৃষ্টিতে চেয়ে মুঠো হাতটা গোলাম সরোয়ারের টেবিলের উপর রাখলো। সকলে উৎসুক চেয়ে আছে। নিষ্প্রাণ আলতো চোখে তাকিয়ে হালকা ঝুঁকে রহস্য হাসল। বিভ্রান্ত হলেন গোলাম সরোয়ার। তিনি কপালের মাঝ বরাবর ভাঁজ অঙ্কিত করলেন। নিষ্প্রাণ তার হাতের মুঠো আলগা করতেই একটা কালো ভয়ঙ্কর মাকড়সা সুরসুর করে বেরিয়ে গোলাম সরোয়ারের দিকে ধাবিত হয়। গোলাম সরোয়ার আটকে ওঠেন। ত্রাসিত চোখে চেয়ে লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। উপায়ন্তর না পেয়ে টেবিলে থাকা পেপারওয়েট দিয়ে মাকড়সাটিকে চেপে ধরলেন। উপস্থিত সকলের সন্ত্রস্ত দৃষ্টি। নিষ্প্রাণ হৃদয় ভেজা হেসে বলল, মাকড়সাটিকে মারলেন কেন স্যার? এটা কি করলে তুমি? যদি মাকড়সা কামড়ে দিত আমাকে? নিষ্প্রাণ মুচকি হেসে আনম্র গলায় বলল, এখনো তো কামড়ায়নি স্যার, তবু মেরে ফেললেন। আমি কি সেই পর্যন্ত অপেক্ষা করব নাকি? নিষ্প্রাণ চোখে হাসল, সদর্পে বলল, তাহলে আমারও কি সীমান্তকে মেরে ফেলা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল? অগণিত চক্ষুদয় একে অপরের ভীত চোখে চেয়ে চোখে চোখে নিজের ভাবের আদান প্রদান করছে। স্মারক নিষ্প্রাণের কাছে এসে অবলীলায় বলল, মানছি তোমার কথা, কিন্তু এভাবে কাউকে আঘাত করা তোমার ঠিক হয়নি। ছেলেগুলোর অঙ্গহানি ঘটতে পারত। এখানে যে ক্ষতি সম্মুখীন ওরা হয়েছে তা সারতে বছর লাগবে। নিষ্প্রাণ ঝরা গলায় বলল, যদি তাই হয়ে থাকে তাতেও আমার কোনো আফসোস নেই। আপনারা আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন যদি সত্যি আমি অপরাধী হয়ে থাকি। দ্যাটস অল। কানাঘুষা শুরু হলো উপস্থিত জনতার মাঝে। সকলের মতামত অনুসারে সিদ্ধান্ত হলো নিষ্প্রাণকে এইবারের মতো ক্ষমা করা হবে, কিন্তু পরবর্তীতে এই ধরনের কাজে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। দাম্ভিকতার সাথে প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে বের হয় নিষ্প্রাণ। ছেলেগুলো সরসে তাকিয়ে আছে। নিষ্প্রাণের সরু অধরে বাঁকা হাসি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে নিষ্প্রাণ। আইনরি দাঁড়িয়ে আছে সিঁড়ির দোরগোড়ায়। নিষ্প্রাণ সন্ধিহান চোখে তাকিয়ে বলল, বাসায় যাসনি কেন? আইনরি নিষ্প্রাণের প্রশ্ন উপেক্ষা করে সরস গলায় বলল, কি বলেছে স্যার? নিষ্প্রাণ হেয়ালি গলায় বলল, ওয়ার্নিং দিয়েছে, চল তোকে বাসা পৌঁছে দিই। বিরক্তি করল না আয়েন্দ্রি। কাঁসার থালার মতো চন্দ্রের আলোতে স্নিগ্ধ ধরনী, খিলখিলে হাসি তার। সেই হাসিতে ঝরছে রূপলি জ্যোৎস্না। রাত হওয়ায় রিকশা নেয় নিষ্প্রাণ। তাদের মাথার উপরের উদিত চন্দ্র চলছে তাদের সাথে। অন্তরিক্ষ আজ খুশিতে হাসছে। আয়েন্দ্রির মুখটা পাংশুবর্ণ। সে উদাসচিত্তে চেয়ে আছে সড়কের বাম দিকে। নিষ্প্রাণ ক্ষীণ গলায় প্রশ্ন ছড়ে, কিছু খাসনি তাই না? কোনো প্রতিক্রিয়া করল না আয়েন্দ্রি। নিষ্প্রাণ রিকশা থামাতে বলল। আয়েন্দ্রি ত্রস্তে ফিরে তাকায়। দৃঢ় চোখ জোড়ায় তীব্র আতঙ্ক। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করে নিষ্প্রাণ। রাস্তার পাশেই ছোট্ট ফাস্টফুডের দোকান। থাই স্লাইড করে ভিতরে প্রবেশ করে নিষ্প্রাণ আর আয়েন্দ্রি। অর্ডার করে ফ্রেঞ্চ ফ্রাই, শর্মা আর লাচ্ছি। নিষ্প্রাণ খেলেও দুম করে বসে আছে আয়েন্দ্রি। ভারাক্রান্ত চোখে তাকিয়ে আছে সে। নিষ্প্রাণ মায়াময় গলায় বলল, ধ্রুবতারা খেয়ে নেই। আয়েন্দ্রি চাপা কষ্টে ভুগছে, দ্বিধান্বিত সে। নিষ্প্রাণ তাকে বাধ্য করছে নিজেকে নিয়ে ভাবতে। নিজেকে মানাতে পারছে না আয়েন্দ্রি। সামনে এগোতে পারছে না সে। নিষ্প্রাণের শীতল স্বরও কাঁপন ধরিয়ে দেয় আয়েন্দ্রির শরীরে। দূরেও সরাতে পারছে না নিজেকে। বুকে ব্যথা হয়, খুব বেশিই হয়। তা দমাতে অনেক কষ্ট, যন্ত্রণা, তীব্র দীর্ঘশ্বাস। নিষ্প্রাণ সরব গলায় বলল, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? আয়েন্দ্রি সশব্দে বলল, খাবো না আমি। নিষ্প্রাণ লাস্তিতে সিপ দিয়ে আবারও থমকে যায়। পাশ ফিরে দেখে তাদের থেকে একটু দূরের আরেকটি টেবিলে বসে আছে একটা ছেলে। ছেলেটা বারংবার আর চোখে তাদের দুজনের দিকে তাকাচ্ছে, বিশেষ করে আয়েন্দ্রির দিকে। নিষ্প্রাণ নাকের পাটা ফুলিয়ে অতি স্বাভাবিক গলায় বলল, তাকাবি না ওইদিকে, জলদি খেয়ে নে, রাত হচ্ছে। আয়েন্দ্রি মেঘাচ্ছন্ন চোখে তাকায় নিষ্প্রাণের দিকে। কেমন অদ্ভুত ভয়ঙ্কর সেই দৃষ্টি। আয়েন্দ্রি তবুও খেল না। দৈবাত চেয়ার ছেড়ে উঠে যায় নিষ্প্রাণ। লাফিয়ে ওঠে আয়েন্দ্রি। সেই সাথে তার কলিজা কাঁপতে থাকে। নিষ্প্রাণ সোজা গিয়ে সেই ছেলেটার কলার চেপে ধরে তাদের টেবিলে সার্ভ করা পাস্তার ডিশ থেকে
কাঁটা চামচ উঠিয়ে তার চোখের সম্মুখে ধরে। চিৎকার দিয়ে ওঠে আইনজি। ফাস্টফুডের ছেলেগুলোও আতঙ্কে আত্মহারা। নিষ্প্রাণের ভয়ালো কাণ্ডে সন্ত্রস্ত তারা। ছেলেটা কাঁপতে থাকে। চোখের পল্লবে টুপ করে জল খসে পড়ল ছেলেটার। নিষ্প্রাণ হুট করেই ছেলেটার কলার ছেড়ে দেয়। হাতের কাঁটা চামচটা ফেলে 2 হাত উঁচুতে উঠিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, সরি সরি এভরিবডি। ত্রাসের সহিত বিরক্তি ছেয়ে যায় সকলের চোখে মুখে। ছেলেটার সাথে থাকা মেয়েটা শঙ্কিত গলায় বলল, এইসবের মানে কি? কি করেছিলেন আপনি? নিষ্প্রাণ ছোট্ট করে হেসে অনুনয় করে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আমার ধ্রুবতারার মনটা ভালো নেই, কিছুই খাচ্ছে না, তাই। মেয়েটা দাঁত মুখ খিচে চক্রতে বলল, আর ইউ ম্যাড? নিষ্প্রাণ একগাল হেসে বলল, হয়তো। সকলের দিকে সরস চোখে তাকায় নিষ্প্রাণ। অবিশ্বাস্য দৃষ্টিতে নিষ্প্রাণকে পর্যবেক্ষণ করছে সকলে। 2 হাত দোষী সাব্যস্ত অপরাধীর মতো উঠিয়ে বিগলিত হেসে বলল, সরি সরি। নিষ্প্রাণের আকঞ্চিত ভ্রুজোড়ায় ঢেউ উঠেছে। আইনডির ওষ্ঠাধর তিরতির করে কাঁপছে। আবেশিত আচ্ছন্ন ভীত সে। আইনডিকে বাসার সামনে পর্যন্ত এগিয়ে দেয় নিষ্প্রাণ। 8 ঘন্টার পথে আর একটাও কথা বলেনি আইনডি। নিষ্প্রাণের প্রতি জমাট বাঁধা বিন্দু বিন্দু ভয় হিমালয়ের রূপ নিচ্ছে। আইনডির ভাবুক মন নিষ্পেষিত হচ্ছে। কি করে কাটাবে এই ভয়? নিষ্প্রাণের সামনে মিয়মান বদনে দাঁড়িয়ে আছে আইনডি। তমসাচ্ছন্ন মায়ায় আইনডির মুখের দিকে তাকিয়ে আছে নিষ্প্রাণ। চকিতে নিষ্প্রাণ ঝড়ের বেগে আইনডির অধরের কাছে চলে আসে। আইনডি হুট করে চোখ বন্ধ করে ওনার 2 প্রান্ত খামচে ধরে। নিষ্প্রাণের চকিত স্পর্শ পেয়ে ধীরে ধীরে অক্ষিপুট মেলে আইনডি। উদ্ভাসিত নয়নজোড়া হতবিহ্বল। নিষ্প্রাণ হৃদয়ে ভেজে হাসে। আদরের গলায় বলল, ভয় পাস না। যতদিন না তুই একান্ত আমার হচ্ছিস, ততদিন আমি তোকে শুধু ভালোই বাসবো। সেই ভালোবাসায় তোকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা থাকবে, কোনো কামনা থাকবে না। আইনডি নির্বাক চোখে শ্রবণ করে নিষ্প্রাণের মায়াবী স্বীকারোক্তি। বাড়ির গেটের সামনে যেতেই ডেকে ওঠে নিষ্প্রাণ। ধ্রুবতারা। আইনডি ফিরে তাকায় নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণ আলতো করে হাত উঠিয়ে বিদায় জানায় তাকে। সরস গলায় বলে ওঠে, তোর চোখেই আমার বাস, সেই চোখেই আমার শ্বাস, তোর হৃদয়ে আমার ত্রাস, তোর নেশায় আমার সর্বনাশ। প্রায় মিনিট 20 শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে আইনডি। নির্ঝরের মতো ধাবমান শীতল জলে নিজেকে সিক্ত করে। জলের স্রোতে ঝেড়ে ফেলে তার সমস্ত বিষণ্ণতা। ভেজা চুলে তোয়ালে ঘষতে ঘষতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আইনডি। ধীমে ধীমে পায়ে এগিয়ে এসে বিছানায় বসে। বিছানার হেডবোর্ডে মাথাটা হালকা হেলিয়ে দিয়ে সিলিংয়ে চোখ নিবদ্ধ করে। হাতের তোয়ালেটা নিঃশব্দে নিচে পড়ে যায়। আইনডির অন্তরিন্দ্রিয়তে দহন হচ্ছে। সেই দহন ক্রিয়ায় জ্বলছে সে। কাউকে সে তার সাথে সামিল করতে পারছে না, বলতে পারছে না তার নীরব ঘাতকের কথা, যা তিলে তিলে তাকে নিঃশেষ করে দিচ্ছে। আইনজি শঙ্কিত, উদ্বিগ্ন, ত্রস্ত। আইনজির বাবা নিষ্প্রাণকে কখনো মেনে নেবে না। একটা এতিম ছেলের হাতে সে তার মেয়েকে কখনো তুলে দেবে না। নিষ্প্রাণের নিজের কোনো উপার্জন নেই। অন্যের অর্থে দিন অতিবাহিত করে। সমবয়সী তারা। আইনজির বাবা হুট করে চাইলেই আইনজিকে বিয়ে দিতে পারে, কিন্তু নিষ্প্রাণের পক্ষে এখন না বিয়ে করা সম্ভব, না উপার্জন। নিজেকে সামলাতে বড্ড বিপাকে পড়েছে আইনজি। মন আর মস্তিষ্কের খেলে মনকে হারাতে চাইছে। আইনজির ভাবনার রেশ কাটে তার মায়ের জোরালো গলার স্বরে। চকিতে তাকাতেই দেখলো ঝুমার বিষণ্ণ মুখ। নিজের উৎকণ্ঠা চাপা পড়ে মায়ের ভীত মুখ দেখে। অলস ভঙ্গিতে প্রশ্ন করে আইনজি, কি হয়েছে মা? ঝুমা ব্যস্ত সমস্ত হয়ে আইনজির সামনে বসলো। ভীত গলায় বলল, দেখ না, সেই কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে মেয়েটা, খুলছেই না। খানিকটা বিস্মিত হলো আইনজি। কার কথা বলল? তার বোন? আরিশা তো দরজা বন্ধ করে থাকার মতো মেয়ে না। তার তো পুরো বাড়ি দলিয়ে ফেলার কথা। তাহলে? আইনজির বিস্মিত ভাব কেটে গিয়েছিল, কিন্তু পরক্ষণই তার মাথায় টোকা মারল। চিন্তার গভীরে রেখা ফুটে উঠল তার সরু কপালে। বিশদভাবে জানার ইচ্ছা পোষণ করে বলল, কেন, কি হয়েছে? ঝুমা তীব্র হতাশ নিঃশ্বাস ফেললেন। ভীত গলায় প্রায় কাঁদো কাঁদো স্বরে বললেন, জানি না রে মা, স্কুল থেকে ফেরার পর থেকে কেমন অস্বাভাবিক ব্যবহার করছে। দুপুরে খায়ওনি, ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরেই ঘরেই বসে আছে। কতবার ডাকলাম, কোনো সারা শব্দ নেই। তুই একটু দেখ না মা। আইনজির ভাবক চোখে তাকায়। তার বোনটা চড়ুই পাখির মতো। এ ডালে ও ডালে ঘুরে বেড়ানোর জন্যই তার জন্ম। তাহলে আজ কেন সে বন্দি? অচিরে উঠে দাঁড়ায় আইনজি। অশান্ত চিত্তে ছুটে যায় বোনের কাছে। কোলাহল চলছে মেসের ভেতর। সিঁড়ি বেয়ে নিমগ্ন চিত্তে উঠছে নিষ্প্রাণ। একাগ্র মনে শুনছে আইনজি তার মায়ের কথোপকথন। আশেপাশে নজর নেই তার, কোনো আগ্রহ নেই। নিষ্প্রাণ চলছে আপন মনে মেসের করিডোর দিয়ে। অনেকক্ষণ যাবৎ দরজার করাঘাত করার পর দরজা খোলে আরিশা। তাকে দেখি হতবাক দৃষ্টি আইনজির। কচি উজ্জ্বলতায় আচ্ছন্ন থাকা মুখটা বিবর্ণ, চোখের পাতা সিক্ত, অশ্রুসিক্ত নয়নযুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের নিচের অংশ ফুলে গিয়েছে।
ওষ্ঠাধর ফুলিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে আরিশা। বোনের বুকে আশ্রে পড়ে। আইনজি শক্ত হাতের বেরিতে বোনকে জড়িয়ে নেয়। ঝুমা ভেতরে আসলেন না, দরজার চৌকাঠ থেকে ফিরে গেলেন। আইনজি তটস্থ হয়ে ভেতরের দিকে নিয়ে আসে আরিশাকে। বিছানার উপর বসিয়ে চোখ মুখ মুছিয়ে আদরে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আরু, কাঁদছিস কেন তুই? কেউ কিছু বলেছে? আরিশা ঠোঁট ভেঙে ফুফাতে থাকে। তার নাকের ডগা সংকুচিত প্রসারিত হচ্ছে, বুক কেঁপে যাচ্ছে ক্ষণে ক্ষণে। আইনজি ঝপাত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে আরিশাকে, পিঠের উপর আলতো হাত রেখে বলল, আরু বোন আমার, কি হয়েছে আপুকে বল। আরিশা ঝমঝমিয়ে কাঁদে, হেঁচকি তুলে তুলে কম্পিত গলায় সবটা বলে। আরিশা যেখানে কোচিং ক্লাস করে সেখানে তাদের ম্যাথ টিচার প্রায় আরিশাকে অপদস্থ করে, তার শরীরে বিভিন্ন জায়গায় হাত লাগায়। আজও তা করেছে। আরিশা সহ্য করতে পারেনি, ভয়ে কাউকে সে একথা বলেনি। তার বাবা পড়ালেখার বিষয় খুব কড়া। আইনজি বোনের মনস্তাত্ত্বিক উচাটন শান্ত করতে আশ্বাস দেয় যে সে দেখবে বিষয়টা, এমনকি তার বাবার সাথেও কথা বলবে, প্রয়োজনে সেইখানে কোচিং করা বন্ধ। দরজার রিপিট সবটা শান্তভাবে শুনে নেয় নিষ্প্রাণ, নিরুদ্বেগ নিরুত্তাপ। দরজার কপাট খুলে নিজের ঘরে ঢোকে সে। ঘুটঘুটে তমসাচ্ছন্ন কক্ষের কিছুই স্পষ্ট নয়। ভেতরে প্রবেশ করেই ঠাস করে দরজা বন্ধ করে দেয় নিষ্প্রাণ। অন্ধকারে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে সে। হাঁটুর কাছে বিছানার অস্তিত্ব অনুভব হতেই নৈশব্দে বসে, ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় বিছানার পাটাতনে। নিকোষকালো অন্ধকারময় ঘরে নিষ্প্রাণ তার নিজের উপস্থিতিও টের পাচ্ছে না। তার মানুষলোকে প্রশ্নের ছড়াছড়ি। কেন পৃথিবীর মানুষ এমন? কেন নারী দেহে তাদের এত লালসা? নারীর রক্তে কেন এত সুখ খুঁজে পায় মানুষরূপী হায়নারা? নারী কেন শুধু ভোগ্যবস্তু? নিষ্প্রাণের মুখ থেকে অস্ফুট স্বরে নির্গত হয়, মা। অন্ধকারে চোখ বুঝে নেয় নিষ্প্রাণ। আচম্বিত অনিমিলিত চোখে উঠে বসে। তার সামনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। আইনজি নয় সে, শুভ্র একদলা মেঘ যেন কৃষ্ণ কাদম্বিনীর মাঝে উকি দিচ্ছে। একজন মায়াবতী কামিনী, যার দু চোখে অকৃত্রিম মায়া, প্রেম, স্নেহ। তার হাতের তালুতে দণ্ডায়মান সফেদ রঙের মোমের শিখায় জ্বলন্ত অগ্নিশিখা। চমকিত গলায় বলে ওঠে নিষ্প্রাণ, তারা, নয়নতারা, তুমি ফিরে এসেছো? মেয়েটি উষ্ণ হাসল, বলল, কেমন আছিস নিষ্প্রাণ? কাল বিলম্ব না করে নয়নতারার অপার্থিব অবয়বটির সামনে এসে দাঁড়িয়ে স্থির হয়ে অপলক চেয়ে থাকে নিষ্প্রাণ। মেয়েটা একটু বদলায়নি। এমন কি করে হয়? নয়নতারা সশব্দে হেসে ওঠে, খোশমেজাজে বলে, আয়েন্দ্রিয়কে খুব ভালোবাসিস, তাই না? জ্বলন্ত অগ্নিশিখা ভেদ করে নিষ্প্রাণের উৎসুক চাহনি নয়নতারার সুশ্রী মুখচ্ছবিতে। আগুনের শিখায় জলজলে প্রতিচ্ছবি নয়নতারার চোখে, সেদিকেই বদ্ধ দৃষ্টি নিষ্প্রাণের। নয়নতারা বিগলিত হাসল, স্নেহাসিক্ত গলায় বলল, ওকে আগলে রাখিস, আমার মতো হারিয়ে যেতে দিস না নিষ্প্রাণ। ওরা তো আমাকে বাঁচতে দিল না, তুই তোর ধ্রুবতারাকে তোর বুকের ভেতরেই রাখিস। টলটল করে ওঠে নয়নতারার চোখ, ভেজে ওঠে তার গলা। নিষ্প্রাণ টিমটিমে গলায় বলল, আমি ওকে ভালোবাসি, আমার ধ্রুবতারাও, ওকে আমি হারাতে দেব না। বিমুগ্ধ হাসল নয়নতারা। নিষ্প্রাণ অপরাধী গলায় স্বীকারোক্তি দেয়, আমি তোমাকে বাঁচাতে পারিনি তারা, তুমি আমাকে ক্ষমা করেছো তো? নয়নতারা খিলখিলিয়ে হাসে, ভয়চকিত চোখে আটকে ওঠে নিষ্প্রাণ। নয়নতারা মৃতপ্রায় গলায় বলল, এতে তোর দোষ নেই, আমি তো নয়নতারা, সময় শেষে ঝরে গেলাম। ও তোর ধ্রুবতারা, কালো আকাশে সব সময় জ্বলবে, তোকে আলো দিবে। আমি ওই দূর আকাশ থেকে তোদের মিলন দেখব। নিষ্প্রাণ আবেগী হয়, তার দুই চোখ ঝাপসা হয়ে আসে। মৃদু গলায় রোশানলে জ্বলে বলল, আমি ওদের কাউকে বাঁচতে দিইনি তারা, ওদেরকে ওদের পাপের শাস্তি দিয়েছি। ছাই হয়ে গিয়েছে ওরা সব। যেই বদ্ধ ঘর তোমার আর্তনাদ শুনে কেটেছে, সেই ঘরেই ওদের জীবন্ত সমাধি করেছে আমি। চিৎকার করে বাঁচতে চেয়েছে ওরা, আমি শুধুই শুনেছি। বক্র হাসে নিষ্প্রাণ, চকচক করে ওঠে নয়নতারার চোখ। চট করেই বলল, ধপ করে নিভে যায় মোমবাতির শিখা। নিষ্প্রাণ অধৈর্য হয়ে পড়ে, আধার হাতরে উদ্ভ্রান্তের মতো চেঁচিয়ে ওঠে, তারা, তারা। দৈবাত আলো জ্বলে ওঠে নয়নতারা যেখানটায় দাঁড়িয়েছিল সেখানে, কিন্তু নিষ্প্রাণ ভরকে যায়। নয়নতারার পুরো দেহপিঞ্জর রঞ্জিত, কাতর চোখে চেয়ে আছে সে। ওই চোখে বাঁচার আর্তনাদ, ঠিক সেদিনকার মতো। আচমকা জ্বলে ওঠে আগুন, নয়নতারাকে ঘিরে ফেলে আগুনের বলায়। তার তীব্র আভায় ছিটকে সরে আসে নিষ্প্রাণ, ঘামতে শুরু করে সে। আগুনের লেলিহান শিখার উত্তাপে তার শরীরের উষ্ণতা বাড়তে থাকে, জ্বলন শুরু হয় চামড়াতে। নিষ্প্রাণ হাত বাড়ায়, বাঁচাতে চায় নয়নতারাকে। নয়নতারা হাসছে, হেসেই যাচ্ছে। আগুন গিলে নেয় নয়নতারাকে। নিষ্প্রাণের মনে হলো কেউ তার কলিজা খামচে ধরেছে, পানিবিহীন মাছের মতো অবস্থা তার। চিৎকার করে ওঠে নিষ্প্রাণ, তারা। বিছানা থেকে উঠে বসে নিষ্প্রাণ,
তার শরীর ঘামে ভিজে জুবুথুবু। স্বগতোক্তি করে বলল, স্বপ্ন, স্বপ্ন তারা। বসার ঘরে নিষ্প্রাণকে দেখি ভ্রু কুঞ্চন করে আয়েন্দ্রি। নিজের কক্ষ থেকে বেরিয়েই নিষ্প্রাণকে দেখতে পাবে তা আয়েন্দ্রির কল্পনাতীত। আয়েন্দ্রির দিকে তাকিয়েই মলিন হাসে নিষ্প্রাণ। আলফাজ সাহেব তখন খাওয়ার টেবিলে। আয়েন্দ্রির ভীত সরল দৃষ্টি তার গতিপথ পাল্টে আলফাজ সাহেবের গম্ভীর মুখে এসে থামে। আলফাজ সাহেব একবার মেয়ের দিকে কঠোর চোখে তাকালেন, তারপর কোনো প্রতিক্রিয়া ছাড়াই নিজের খাওয়ায় মনোনিবেশ করলেন। আয়েন্দ্রি ব্যাপারটা ধরতে পেরে ভয়চকিত গলায় প্রশ্ন ছড়ে নিষ্প্রাণকে, তুই এত সকালে এইখানে? সরব দৃষ্টিতে উঠে দাঁড়ায় নিষ্প্রাণ। প্রাণ খোলা হেসে বলল, তোকে নিতে এলাম, আজ তো ইম্পর্টেন্ট ক্লাস আছে। আয়েন্দ্রি অরবে ঢোক গিলে বাবার দিকে তাকালো। ঝুমা রান্নাঘর থেকে বেরিয়ে খাওয়ার টেবিলে এগিয়ে যেতে যেতে বললেন, বসো বাবা, খেয়ে নাও। চট করে উদ্বিগ্ন গলায় বলে ওঠে আয়েন্দ্রি, তুই না খেয়ে এসেছিস? নিষ্প্রাণ আলতো হেসে প্রত্যুক্তি করল। বুয়া তো তখনও আসেনি, তাই খাওয়া হয়নি। ঝুমাকে চকিতে ডেকে ওঠে নিষ্প্রাণ। মা, আমি কিন্তু পেট ভরেই খাবো, না করতে পারবেন না? আয়েন্দ্রি ভরার চোখে চেয়ে অবাক গলায় বলল। তুই মাকে কি ডাকলি? নিষ্প্রাণ ঝরা গলায় বলল, মা। তোর মাকে আমিও মা ডাকবো, আমার তো মা নেই। চাচি, মামি, খালা ডাকতে ইচ্ছে হলো না, তাই মা ডাকলাম। তবে আঙ্কেলকে বাবা ডাকবো না, স্যার ডাকবো। তুই চাইলে বাংলায় জনাব বলে ডাকতে পারি। ফিক করে হেসে ফেলে নিষ্প্রাণ। ভয়ে আয়েন্দ্রির শরীর জমাট বেঁধে যাচ্ছে, আর এই ছেলে আছে তার ফাজলামো নিয়ে। খেতে বসে নিষ্প্রাণ। সকাল 9টা, ক্লাস শুরু হতে ঢের দেরি। আলফাজ সাহেব অফিসে চলে গেছেন। খাওয়া শেষ করে সোফায় বসে নিষ্প্রাণ। আয়েন্দ্রি প্রশ্নের ডালা নিয়ে বসে নিষ্প্রাণের সামনে। তুই বাসায় কেন এসেছিস? নিষ্প্রাণ সোজা উত্তর করে, তোকে দেখতে ইচ্ছে হলো তাই। হাসলো নিষ্প্রাণ, বদ্ধ হাসি। ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখলো প্রবাহীন আননের আরিশাকে। ব্যস্ত গলায় ডেকে ওঠে নিষ্প্রাণ। আরিশা? স্থির হয় আরিশা। চড়ুই পাখির মন ভালো নেই, কিচিরমিচির নেই প্রভঞ্জনে। শান্ত স্থিমিত সে, বিষাদগ্রস্ত অন্তঃকরণ। আরিশা তাকালো, কি কাতর চাহনি। নিষ্প্রাণ ধীর পায়ে আরিশার সামনে এসে দাঁড়ায়, কোমল হাসে। সংকীর্ণ গলায় বলল, কেমন আছো আরিশা? আরিশা জোরপূর্বক হাসলো, ম্লান গলায় বলল, ভালো। নিষ্প্রাণ মৃদু হাসলো, বলল, চলো, আজ তোমাকে ভাইয়ার আপু মিলে কোচিংয়ে দিয়ে আসবো। আর্তনাদ করতে ইচ্ছে হলো আরিশার, কিন্তু সে করল না। নিষ্প্রভ চোখে বোনের দিকে তাকালো, ছোট্ট করে বলল, আমি যাব না। ঝুমা ভ্রু নাচিয়ে শাসিয়ে উঠলেন। কেন যাবি না? কি হয়েছে তোর? কি ঢং শুরু করছস? চোখ ফেটে কান্না আসতে চাইল আরিশার, কিন্তু সে নিজেকে গোপন করলো। মায়ের কথার তীর তার কানে বিঁধলেও সে জবাব দিল না। হাঁটু ভেঙে আরিশার সামনে বসে নিষ্প্রাণ। তাতেও আরিশার কাঁধ পর্যন্ত উচ্চতা নিষ্প্রাণের। সে মুগ্ধ হাসল। স্নেহের সাথে আরিশার 2 হাত নিজের মুঠোয় নিয়ে নিজের হাতের পিঠেই চুমু খেল, যেন তা পৌঁছে যায় আরিশার ভাঙা মনে। চেয়ে রইলেন ঝুমা নিমেষে আঁখিতে। ঠান্ডা স্বরে প্রশ্ন করে নিষ্প্রাণ, তোমার কোন ফুল পছন্দ? নিষ্কম্প গলায় উত্তর দেয় আরিশা, গোলাপ। গোলাপে কাটা কেন থাকে বলো তো? জানি না। নিষ্প্রাণ শুধু আরিশার মনে ঘুরতে থাকা সমস্যার ইতি ঘটাতে নিজের মতো করে তার ব্যাখ্যা দিল। গোলাপের কাঁটা তাকে দুষ্ট মানুষদের হাত থেকে বাঁচায়। গোলাপের কাঁটা তাকে দুষ্ট মানুষদের হাত থেকে বাঁচায়। কথা বলে না, গোলাপ নিতে হলে কাঁটার আঘাত তো সইতেই হবে। তুমিও গোলাপের অনুরূপ। তোমার বাবা, মা, ভাইয়া, আপু, এরা সবাই সে কাঁটা যা তোমাকে দুষ্ট মানুষদের হাত থেকে বাঁচাবে। বাগানে বেড়া কেন দেয় জানো? ছোট বাচ্চা আর পশুদের হাত থেকে ফসল রক্ষা করার জন্য। মানুষকেও এই জন্যই পরিবার দেয়। পরিবার আমাদের জন্য সেই বেড়া। সমাজের প্রতিকূল পরিস্থিতি থেকে তারা আমাদেরকে রক্ষা করবে, তাই আমাদের আপনজনদের ওপর ভরসা রাখতে হবে। রাখবে তো? ছোট করে হাসে আরিশা, মাথা ঝাঁকিয়ে বলল, গুড। আর মনে রাখবে, পৃথিবীতে যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও আছে। আমাদেরকে শুধু মাথা ঠান্ডা রেখে সেই সমাধান খুঁজে বের করতে হবে। যাও, তৈরি হয়ে এসো, উই আর গেটিং লেট। ক্ষণেই হেসে ফেলে আরিশা। তার মনে সুপ্ত সাহসের সঞ্চার হলো। কোচিংয়ে যাওয়ার জন্য ব্যস্ত ভঙ্গিতে কক্ষের দিকে ছুটে যায়। দীর্ঘশ্বাস ফেলে নিষ্প্রাণ। বিমুগ্ধ চিত্তে নিষ্প্রাণকে দেখছিল ঝুমা, শুনছিল তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ। আয়েন্দ্রিকে উদ্দেশ্য করে নিষ্প্রাণের কর্তৃত্ব ভরা আদেশ, তুইও তৈরি হয়ে নেই, আরিশাকে কোচিংয়ে দিয়ে সোজা ভার্সিটি যাবো। দ্বিরুক্তি করল না আয়েন্দ্রি। আরিশার জন্য এই সাহসটার প্রয়োজন ছিল। আয়েন্দ্রি সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবাকে জানাবে। খানিক অবাকও হলো সে। যদিও নিষ্প্রাণের কথাগুলো সরাসরি আরিশার সমস্যাকে ইঙ্গিত করে না, তবুও তার খটকা লাগলো। নিষ্প্রাণ কেন এত সকালে আসলো? আরিশাকে কেন এইসব বলল? রিকশায় নিষ্প্রাণের পাশেই বসেছে আরিশা।
মৃদু আলোড়নে কম্পিত হচ্ছে তার কোমল দেহ, বদন জুড়ে নির্লিপ্ততা। নিষ্প্রাণ সাহস জোগানোর জন্য বলল, ভয় পেও না। আরিশা ক্ষীণ সুরে বলল, আমার ভয় হচ্ছে। নিষ্প্রাণ বাঁকা হেসে বলল, ভয় পেলে থাক, আমি দেখে নেব। আরিশা প্রতিবাদ করে বলল, না, আমি পারবো। নিষ্প্রাণ ছোট্ট হাসলো, নিরুত্তাপ গলায় বলল, সাবধানে থাকবে। তুমি কোনো কথা বলবে না, ওকে? ভিডিও এডিট করা যাবে না, তাহলে সবাই ফেক ভাববে। তোমাকে যেন ভিডিওতে শোনা করে, ওকে? হুম। নিষ্প্রাণ আরিশার ব্যাগে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছে, কিন্তু আরিশা ভীত সন্ত্রস্ত, ভয়ে এখনই তার হাত পা কম্পিত হচ্ছে। আরিশাকে নিয়ে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ, সরব গলায় বলল, বি স্ট্রং, ভয় পেও না, যাও ভেতরে। দ্বিরুক্তি করল না আরিশা। আরিশা চলে যেতেই আয়েন্দ্রিকে নিয়ে হাঁটা ধরে নিষ্প্রাণ। আয়েন্দ্রি দ্বিধান্বিত, তার ইচ্ছে হচ্ছে নিষ্প্রাণের সাথে ঘটনাটা শেয়ার করতে, কিন্তু কোনো এক অদৃশ্য দোটানায় সে পারছে না। মুহূর্তেই মোবাইলের রিং বেজে ওঠে নিষ্প্রাণের। রিসিভ করেই বিগলিত হাসে, ফুরফুরে মেজাজে বলল, ওয়েট করো, আমি আসছি। কল কেটে রহস্য হাসে নিষ্প্রাণ। আয়েন্দ্রি বিভ্রান্ত চোখে তাকিয়ে উৎসুক গলায় প্রশ্ন করে, কে কল করেছে? নিষ্প্রাণ একগাল হেসে বলল, তোর 3। খিলখিলে হেসে উঠল নিষ্প্রাণ।